আজকে সকালের ঘুমে দেওয়া হয়নি না, সন্ধ্যা একবারে দিয়ে দিই আরকি। আচ্ছা, আমরা ফোকাস করি হালকা করে বলেন আর এটা আপনার। সবাইকে মিউট করে দিয়েন একটু, তাহলে আপনার সাউন্ডটা বেশি ভালো মতো আসবে। আচ্ছা, মিউট অল না। আর আমারটা আছে, ওকে ঠিক আছে। কারো ইয়া হলে কিন্তু একজন দুইজন আনমিউট থাকে, না হলে না মানে কথা বোঝা যাচ্ছে না, সেটা বুঝতে পারি না। কেউ একজন আনমিউট না হয়ে ভাইয়া যায়। বলবো আমরা, ভাই আমরা বলবো, ঠিক আছে, সমস্যা ঠিক নেই। আছে। আসি আমি আনমিউট। এটা বলেন একটু, কেউ একজন বোন হিস্ট্রি নিতে চান, ঠিক আছে? মানে বোন, আপনি ম্যানেজমেন্টের অ্যালগরিদম, ঠিক আছে? বোন ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে? আপনি হিস্ট্রি নিতে চান, কি হিস্ট্রি নিতে চান? ভাই আমি জিজ্ঞেস করবো যে কিভাবে এটা ব্যথা পেয়েছেন? কিভাবে কি মানে কেন কি ব্যথা পেয়েছেন? ইনজুরি মূল হচ্ছে, আপনার টার্গেটটা কি? টার্গেটটা কি? ওই যে ফোর্সের মানে যে হিসাবটা পড়েছিলাম, ফোর্সের হিসাবটা আমি সেটা আমি করবো। হ্যাঁ ফোর্স। ফোর্সটা যে কি ধরনের ফোর্স এসেছিল সেটা অনুযায়ী, ঠিক আছে? আর কি হিস্ট্রি নিতে চান? তারপর আমি হিস্ট্রির মধ্যে তো ভাই আর কিছু নাই, তারপর দেখতে হবে। আর কি হিস্ট্রি নিতে চান? হ্যাঁ কতক্ষণ আগে হচ্ছে এটা ওকে, একটা হিস্ট্রি হতে আর পারে। কি হিস্ট্রি নিতে চান? যেটা হচ্ছে ব্লিডিং, ব্লিডিং এর হিস্ট্রি তারপরে ছিল। ধরেন একটা ইনজুরি হয়েছে, মূল ইমিউনাইজেশন হচ্ছে এইসব সিভিয়ারিটি অফ ইনজুরি সম্পর্কে একটা ধারণা পেতে চান আপনি, খুব বেশি দরকার। হ্যাঁ সিভিয়ারিটি অফ ইনজুরি, লো ভেলোসিটি ট্রমা, হাই ভেলোসিটি ট্রমা, এটা আপনার চিন্তা ভাবনাকে ডাইরেক্ট করবে। এক, দুই, আপনি হিস্ট্রি নিতে চান, মূল যেটা কথা সেটা হচ্ছে এটা তো একটা ট্রমা, ঠিক আছে? সো এটার তো এবিসিডি, অনেক পেশেন্টই আসবে যাদের আপনার এবিসিডি প্রোটোকলে চলে যেতে হবে, এই হিস্ট্রি ম্যানেজমেন্টের অ্যালগরিদমে আপনি যেতে পারবেন না। তবুও যদি অল্প পরিমাণ ট্রমা হয় তখন আপনার হিস্ট্রি, মানে আমরা যেটা প্রথমেই পড়েছি, আমরা যেটা প্রথমেই পড়েছি। ভাই আজানটা শেষ হোক মনে হয়, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। ওকে, হ্যাঁ সরি, পাউল ভাই একটু মিউট করে দিচ্ছি। ওকে, আমরা যেটা প্রথমেই পড়েছি, ঠিক আছে? তো হিস্ট্রি টার্গেট আমার দুইটা, এক হচ্ছে বিভিন্ন টাইপ অফ ট্রমা আছে, এটা কি স্ট্রেস ফ্র্যাকচার না প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, সেটার জন্য আমার হিস্ট্রিটা লাগবে, ঠিক আছে? টাইপ অফ ট্রমার জন্য আমার হিস্ট্রিটা লাগবে, ভেলোসিটি অফ ট্রমার জন্য হিস্ট্রি লাগবে, বাদ এই ধরনের হিস্ট্রি ধরনের কিছু নিতে হতে পারে, শেষ, মূল কথা, সরাসরি এক্সট্রা না। জেনারেল অ্যাসেসমেন্টের মধ্যে একটাই কথা, যেহেতু ট্রমা এবিসিডি করতে হবে, আমি এটাতেও ফোকাস করতে চাই না, হিস্ট্রি জেনারেল ম্যানেজমেন্ট এইটাতে আমার ফোকাস করতে হবে। যে আমি যখন ডায়াগনোসিস করব, হাউ ডু ইউ ডায়াগনোস আ ফ্র্যাকচার, এটা ইউনিভার্সাল অ্যাপ্লিকেবল ফর এনি ফ্র্যাকচার, ইনক্লুডিং নেক ফ্র্যাকচার, ইনক্লুডিং শাফট ফ্র্যাকচার। ফ্র্যাকচার ডায়াগনোসিসের জন্য আপনি এই অ্যালগরিদম দিয়ে অবশ্যই যাবেন। প্রথমে আপনি লুক করবেন, লুকে পজিটিভ ফাইন্ডিংস আপনি কি এক্সপেক্ট করছেন, যদি একটা ফ্র্যাকচার হয় কি পজিটিভ ফাইন্ডিংস থাকতে পারে? সোয়েলিং থাকতে পারে, সোয়েলিং থাকতে পারে, রেডনেস সুইজিং থাকতে পারে। বাদ দা, ডিফর্মিটি থাকতে পারে। দুইটা শব্দ আমি বলবো, বেশি শব্দ না। সোয়েলিং থাকতে পারে, ডিফর্মিটি থাকতে পারে, ঠিক আছে? সোয়েলিং এবং ডিফর্মিটি, তাও কিছু ফ্র্যাকচারে সোয়েলিং নাও হতে পারে, কিছু ফ্র্যাকচারে অবভিয়াস ডিফর্মিটি নাও থাকতে পারে, কিন্তু থাকতেও পারে। অবশ্যই যখনই ফ্র্যাকচার হবে এটা ওপেন না ক্লোজ, আমরা যেটা বলেছি ওপেন ফ্র্যাকচারের আরেকটা টার্ম কম্পাউন্ড ফ্র্যাকচার। কম্পাউন্ড ফ্র্যাকচার মানে কম্পাউন্ড আর কমপ্লেক্স দুইটার মধ্যে কনফিউজ করে ফেলবেন না। ওপেন মানে কম্পাউন্ড, কেন আমি আনসারে যাচ্ছি না। তো লুকের মধ্যে আপনি দেখতে চান ফ্র্যাকচারটা ওপেন কিনা, তিনটা শব্দ তাহলে, সোয়েলিং আছে কিনা, ডিফর্মিটি আছে কিনা, ফ্র্যাকচারটা ওপেন কিনা, শেষ। ফিল, ফিলে গিয়ে আমি আসলে ফ্র্যাকচারটা ইয়া করব, লোকালাইজড কোনো টেন্ডারনেস আছে কিনা এইটা আমি দেখতে চাই। দিস ইজ দ্য শিয়ারেস্ট সাইন অফ ফ্র্যাকচার, ঠিক আছে? কোথাও ফ্র্যাকচার আছে কিন্তু লোকালাইজড টেন্ডারনেস নাই, এটা হওয়া সম্ভব না, ঠিক আছে? সো লোকালাইজড টেন্ডারনেস অর ডিপ বোনি টেন্ডারনেস ইজ দ্য শিয়ারেস্ট সাইন অফ ফ্র্যাকচার। এছাড়া আমি অবভিয়াসলি আরো অন্যান্য কিছু ফিল করতে চাই, যেমন নিউরোভাস্কুলার ইনজুরি, অ্যাসোসিয়েটেড ইনজুরি, ঠিক আছে? এগুলো তো দেখতে চাই, নন স্পেসিফিক কথা, কিন্তু ফিলের আমার টার্গেট হচ্ছে ফ্র্যাকচার ডায়াগনোসিসের জন্য লোকালাইজড টেন্ডারনেস, শেষ। মুভ, মুভের মধ্যে আমি কি করব, আইডিয়ালি আমি যদি মুভ করে অ্যাবনর্মাল মুভমেন্ট পাই, যে এই বোনসের এখানে মানে শাফট অফ দ্য এনি লং বোন, শাফট অফ টিবিয়ার মধ্যে তো কোনো মুভমেন্ট থাকার কথা নেই, তো একটা সলিড বোন যদি অ্যাবনর্মাল মুভমেন্ট পাই, এইটাকে শিয়ারেস্ট সাইন অফ ফ্র্যাকচার কোথাও কোনো স্যার আন্ডারগ্রেডে বলে, কিন্তু এখন আমরা এটা বলি না, কারণ আমরা ভেঙে যাওয়া বোনসকে নাড়াচাড়া করে এখানে মুভমেন্ট আছে কিনা এটা দেখতে চাই না, এটা ইনহিউম্যান, আমাদের কাছে এক্সট্রা অ্যাভেলেবল আছে, কিন্তু আমরা হালকা করে পালপেট করে লোকালাইজ টেন্ডারনেস আছে কিনা এটা অবশ্যই দেখবো। স্পেশালি যদি প্রাইমারি নাও দেখি, এক্সরে আসার পর রেসপেক্টিভ সাইটে, কনফিউজিং সাইটে
ইয়া করব। আমরা যেটা করি, আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে রুগী আসে, রুগীকে বলি ভাই আপনার কোথায় ব্যথা, আপনি আমাকে আঙ্গুল দিয়ে দেখান। রুগী আমাকে আঙ্গুল দিয়ে দেখায় ব্যথাটা কোথায়। তারপর আমি ঠিক ওই জায়গাটার এক্সরেটা দেখি যে ওই জায়গায় কোনো অ্যাবনরমালিটি আছে, বনি অ্যাবনরমালিটি আছে বা নেই। তখন এক্সরেটা ফোকাস করাটা ইজিয়ার হয়ে যায়। But then again, you should first look for any swelling, deformity, or any open fracture. You should feel for any localized tenderness, and you should move gently and see if there is any abnormal movement. ঠিক আছে? এরপর আপনি এক্স-রে করবেন। এক্স-রে নিয়ে এই প্রশ্নটা আন্ডারগ্রেডে সবাই শুনে আসছেন। যে এক্স-রে করতে হয় একটা রুল অফ 2 আছে। রুল অফ 2 টা সম্পর্কে জানেন আপনারা? না ভাইয়া। বোথ ভিউ, বোথ ও টু ভিউ, টু জয়েন্ট আর কি জানি রুল ছিল, অফ 2 এর টু সিগনিফিকেন্সটা দেখেন। এই যে এই বোনসটা, এই ছবিটা যদি দেখেন, এ আর বি, এই ভিউতে আপনি তেমন কোনো ফ্র্যাকচার দেখতে পাচ্ছেন না। পাচ্ছেন? এটা অ্যাপারেন্টলি না নরমাল না মনে হচ্ছে। ঠিক আছে? হুম। এই পেইন্ট এক লাইন দেখা যায় বা যায় না। কিন্তু যখন আপনি এই আমরা ভিউতে আসলেন, বুঝবোই না তারপর থেকে, এই হ্যাঁ ভিউতে যখন চলে আসবেন তখন আপনি দেখবেন তারপরে ফ্র্যাকচার। ভিউতে বোঝা যায় জি। অলওয়েজ বোনস দেখার সময় আপনাকে ২ টা ভিউতে দেখতে হবে। দ্যাট ইজ 1 পয়েন্ট। এটা লাগবেই। ১ ২ টা অকেশন। যেমন এই যে স্ক্যাফয়েড ফ্র্যাকচারটা। ঠিক আছে? ইনিশিয়ালি দিস ওয়াজ দ্য স্ক্যাফয়েড এবং দেখতে আপনার ফ্র্যাকচার আছে নাই আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে? আপনি কনফিউজিং কিন্তু পেশেন্টের এখানে ব্যথা আছে, ডিপ বোন টেন্ডারনেস আছে যেটা আমাদের বেশ কিছু স্টেমের কোয়েশ্চেনের মধ্যেও ছিল। এই যে এই জায়গায় একটু ছোট্ট দাগ, এই জায়গায় ছোট্ট দাগ কিন্তু এটা ফ্র্যাকচার আছে নাই উই আর কনফিউজড। আমরা রোগীকে বলব যে ভাই আপনি ২ সপ্তাহ পরে আসেন, আমি বুঝতে পারছি না, আপনাকে ২ সপ্তাহ পর আবার আরেকটা এক্স-রে করতে হবে। ২ সপ্তাহ পর এক্স-রে পেশেন্ট আমি তখন দেখলাম দিস ইজ দ্য পিকচার। তখন আমি বলব যে না ভাই আমি যেটা প্রাথমিকভাবে ভেবেছিলাম সেটাই হয়েছে, আপনার এখানে স্ক্যাফয়েড বোনসটা ভেঙে গিয়েছে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ 2 অকেশন। ঠিক আছে? ২ টা অকেশন করতে হয়। কখনো সবসময় না। ঠিক আছে? প্রাইমারিলি ডায়াগনোসিস হয়ে গেলে তো ২ অকেশনের ব্যাপার নাই। তারপরে হচ্ছে এইটা ইজ ভেরি জরুরি। এটা যে কি পরিমাণ জরুরি। আপনি এখানে কি বোনস ভাঙা আছে? সরি, এটা কি বোনস ভাঙা আছে? কি বোনস ভাঙা আছে? রেডিয়াস, আলনা। ঠিক আছে? এখন আলনাটা ভাঙা আছে। ঠিক আছে? সরি। আলনা ভাঙা আছে। আপনি তো মহা খুশি যে আলনা ভাঙার ডায়াগনোসিস করে ফেলছি। শেষ রোগীকে কনভিন্স করে দিলেন। ওটি লাগবে। এখন আলনার ভাঙার ওটি কবে? ২ দিন পরে হবে, ৭ দিন পরে হবে। কিন্তু আপনি এরপরে আমার কাছে আসার পরে আমি প্রক্সিমালি জয়েন্টটা অ্যাসেস করার পরে আমি দেখলাম যে প্রক্সিমালি একটা ডিসলোকেশনও আছে। সুপিরিয়র রেডিয়াল আলনার জয়েন্ট ডিসলোকেশনও আছে। আলনা ফ্র্যাকচার ছিল কিন্তু এটার ডিসলোকেশন যেটা আছে সেটা আপনি দেখেন নাই। এবং এটা আপনাকে বলে দেই ফ্র্যাকচারটা যতই বেশি ইমার্জেন্সি তার থেকে অনেক বেশি ইমার্জেন্সি ডিসলোকেশন। ডিসলোকেশন যদি খুব দ্রুত আমরা কারেকশন না করি এইটা পরে আর কারেকশন করা যায় না। সো আপনি এই ফ্র্যাকচারটা ডায়াগনোসিস করছেন কিন্তু এই ডিসলোকেশন ডায়াগনোসিস করেন নাই। আবার এইভাবেও বলি যে যেই ফ্র্যাকচারটা এটা কি ডাইরেক্ট ফোর্স থেকে হয়েছে না ইনডাইরেক্ট ফোর্স থেকে হয়েছে কি মনে হয়? এটা ডিরেক্ট ফোর্স থেকে হওয়ার কথা। ইনডাইরেক্ট ফোর্স থেকে হয়েছে। সাধারণত ফল ফ্রম হাইট হয়। ঠিক আছে? ফল ফ্রম হাইট হয়ে এই ফোর্সটা এদিক দিয়ে যাওয়ার সময় এই বোনসটাকে ভেঙে এটাকে ভেঙে চলে যায়। ওটা বাদ দিলাম। তো ইনডাইরেক্ট ফোর্সে যখন হয়, ঠিক আছে? যেই ইনডাইরেক্ট ফোর্সটা একটা হাড্ডিকে ভাঙতে পারে, ঠিক আছে? সেই ইনডাইরেক্ট ফোর্সটা প্রক্সিমাল বা ডিসটাল জয়েন্টের ক্ষেত্রেও অ্যাবনরমালিটি করতে পারে ভাই। পারেই তো নাকি না? জি পারে। এক্স্যাক্টলি। সো যে কোনো বোনস যদি ভাঙে অলওয়েজ ইউ হ্যাভ টু লুক ফর দ্য প্রক্সিমাল এন্ড ডিস্টাল জয়েন্ট। দিস ইজ হচ্ছে টু জয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা সমস্যা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হয়, ঠিক আছে? সেটা হচ্ছে যে এইটা, এই যে এটা কি ফ্র্যাকচার? এই যে এটা হিউমেরাস, এটা আলনা, এটা রেডিয়াস। এটা কি ফ্র্যাকচার? জি ভাইয়া। এই যে ফ্র্যাকচার লাইন বুঝা যাচ্ছে না ভাইয়া। কেন? এই যে ফ্র্যাকচার লাইন, এটা কি ফ্র্যাকচার? বাচ্চাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় আমাদের বাচ্চাদের ফাইশিয়াল লাইন থাকে, ঠিক আছে? বাচ্চাদের এই যে যেমন ধরেন এই যে রেডিয়াল হেড, আপনি কি এখানে বলবেন যে রেডিয়াল হেডে ফ্র্যাকচার হয়ে গিয়েছে? এটা ফাইশিয়াল লাইন। ঠিক আছে? এই যে যেমন এইখানে কি ফ্র্যাকচার বলবেন এটা? এই যে ডিসকন্টিনিউটি আছে এটা কি ফ্র্যাকচার কিনা আমি জানি না, বুঝতে পারছি না। এই যে এটা লোয়ার এন্ড অফ রেডিয়াস এটা কি ফাইশিয়াল লাইন না ফ্র্যাকচার আমি বুঝতে পারছি না। ঠিক আছে? তো বাচ্চাদের ক্ষেত্রে তখন আমাদের লাগে হচ্ছে টু জয়েন্ট। আমি হেলদি জয়েন্টটার যেখানে কোনো সমস্যা নেই সেইটার ইনফ্যাক্ট এখানে এটা হেলদি জয়েন্ট, এটা ফ্র্যাকচার কিনা বলার সময় আমার হেলদি আনএফেক্টেড লিম্বটা লাগবো, সেইটার কম্পারিজনে আমি দেখবো যে whether there is fracture or not। এই জিনিসটাকে আমি সরি
এই জিনিসটাকে আমরা সামারি করে বলি রুল অফ 2, যে আমার দুইটা ভিউ লাগবে, দুইটা জয়েন্ট লাগবে, দুইটা লিম্ব লাগবে, দুইটা ইনজুরি লাগবে, সেকেন্ড সাবসিকুয়েন্ট ইনজুরি, এবং দুইটা অকেশনে করতে হবে। এরকম রুল অফ 2, যদি আপনি রুল অফ 2 মিস করেন, আপনি অনেক ক্ষেত্রে অনেক ধরনের ইনজুরি মিস করে যাবেন। এটা কি বোঝা গেল ভাই? না বুঝলে নাই, আমার পরীক্ষার কোশ্চেনে আসে নাই, নতুন জিনিস এত বেশি জানা যাবে না। একটা রুল অফ 2 আছে, এটা তো জানলেন। এরপরের বার যদি কেউ বলে রুল অফ 2 সম্পর্কে শুনছেন কিনা, তখন কিছু 2 2 2 2 তো বলতে পারবেন ভাই, তাহলেই হবে, শেষ। সামনে আগান ভাই। এখন ওই যেটা নিয়ে গতকালকে আমাদের একটা কোশ্চেন হচ্ছিল, ঠিক আছে, যে এক্স-রের মধ্যে বনি চেঞ্জ কখনো কখনো আসতেও পারে, কখনো নাও আসতে পারে, কিন্তু এক্স-রে বাদে এমআরআই, তারপর হচ্ছে রেডিওআইসোটোপ স্ক্যান, এগুলোর মধ্যে ডায়াগনোসিসটা আরো দ্রুত করা যায়, আরো কনফার্ম ডায়াগনোসিস করা যায়। এখানে এটুকুই থাকুক, ঠিক আছে। আর ডেসক্রিপশন তো আপনারা দিতে পারেনি। এই যে 4টা শব্দের কথা বলেছিলাম, শিফট, টিল্ট, টুইস্ট আর লেংথ, এই পর্যন্ত আজকে যে কথাগুলো বললাম সেগুলো আগে একটু একজন কেউ সামারি করেন, তারপর আমরা ঠান্ডাভাবে এই জায়গাটার মধ্যে ঢুকবো, ট্রিটমেন্ট অফ বোন ফ্র্যাকচার। এটা অলরেডি আপনাদের পড়া হয়ে গেছে, কিন্তু তখন আমরা ঠান্ডাভাবে ঢুকবো। কেউ একজন একটু এই সেগমেন্টটুকু একটু সামারি করে নেন। বলেন ভাই। ফার্স্ট হচ্ছে আমরা 3টা টার্ম পড়লাম, যে হচ্ছে ইউনিয়ন, ডিলেড ইউনিয়ন আর হচ্ছে নন ইউনিয়ন। জি যে ইউনিয়নটা হচ্ছে বেসিক্যালি যে ক্যালসিফিকেশন অফ ক্যালাস। জি। তো এটার হচ্ছে একটা টাইম লিমিট বলেছেন যে 6 থেকে 8 উইকস। ফর জি ফর হ্যালো, কোন ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে? স্পাইরাল ফ্র্যাকচার, প্যারাল ফ্র্যাকচার, কোন, আপার লিম্ব না লোয়ার লিম্ব? আপার লিম্বে। আপার লিম্বে আপার স্পাইরাল লিম্বে ফ্র্যাকচারে 6 থেকে 8 উইকস। জি, লোয়ার লিম্বে কতদিন? এটা ডাবল হবে ভাইয়া, আর যদি স্পাইরাল বাদে অন্য 12 প্যাটার্ন উইকস। হয় তাহলে 25% আছে। সেখানে যে হ্যাঁ, টাইমটা বেড়ে যাবে তখন। এটা হচ্ছে টাইম। আচ্ছা, জি। তারপরে দেন হচ্ছে ভাই ডিলেড ইউনিয়ন। ডিলেড ইউনিয়নটা হচ্ছে যে নরমাল যে টাইম লিমিট এর চেয়ে যদি বেশি লাগে ক্লাসিফিকেশনটা হতে, সেটা হচ্ছে ডিলেড ইউনিয়ন, যে 8 উইকস এর বেশি লাগলে। আচ্ছা, দেন নন ইউনিয়ন। নন ইউনিয়ন হচ্ছে ভাই মানে আমরা 9 মান্থ পর্যন্ত হচ্ছে দেখবো যে ইউনিয়ন হচ্ছে কিনা। 9 মান্থের ভিতরে যদি ইউনিয়ন না হয় সেটা হচ্ছে নন ইউনিয়ন। এক অথবা সাবসিকুয়েন্ট 3 মাসের মধ্যে ইউনিয়নের কোনো প্রোগ্রেশন যদি না দেখি, জি মানে ক্যালসিফিকেশনের কোনো প্রোগ্রেশন না দেখলে সেটাও নন ইউনিয়ন। শেষ। এই 3টে জি। টার্ম পড়েছি। গুড। আর কি পড়েছি? দেন ভাই ফ্র্যাকচারের ডায়াগনোসিস করার জন্য হচ্ছে আমরা কিছু জিনিস দেখলাম, যে ফার্স্ট আমরা একটা হিস্ট্রি নিব পেশেন্ট আসলে। কি কি হিস্ট্রি? পেশেন্ট মানে হিস্ট্রি নিব হচ্ছে মানে কি কারণে কিভাবে ইনজুরিটা পাইছে, দেন হচ্ছে কতক্ষণ আগে, দেন হচ্ছে মানে ফোর্সটা কেমন ছিল, দেন হচ্ছে কতটুকু ব্লিডিং হয়েছে, বা এমন কিছু মানে হিস্ট্রি নিব। এক। আর স্ট্রেস ফ্র্যাকচারের কোনো পসিবিলিটিজ আছে আর কিনা ভাইয়া নিব। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কোনো জি পসিবিলিটিজ আছে কিনা হিস্ট্রি নিব। এই তো। জি জি সেগুলো হিস্ট্রি নিব। জি। তারপরে জেনারেল ম্যানেজমেন্ট কি করব? দেন হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে লুক, ফিল, মুভ এগুলো করব। জেনারেল ম্যানেজমেন্ট, দেন হচ্ছে ট্রমার পেশেন্ট, জেনারেল ম্যানেজমেন্ট মানে আগে এবিসিডি। যে হ্যাঁ, যে ভাই এবিসি প্রটোকলে যেতে হবে ফার্স্ট। তারপরে লোকালি আসবো। তারপরে হচ্ছে আমরা হ্যাঁ লোকাল সাইন গুলো দেখবো। ফার্স্টে লুকে হচ্ছে দুইটা জিনিস দেখবো, যে আপনার সোয়েলিং আছে কিনা, আর কোনো ডিফর্মিটি আছে কিনা, আর হচ্ছে মানে ফ্র্যাকচারের টাইপটা কেমন, যেটা ওপেন ফ্র্যাকচার নাকি ক্লোজ ফ্র্যাকচার সেটা দেখবো। তারপর ফিলে কি করব? ফিলে হচ্ছে আমরা লোকালাইজড বনি টেন্ডারনেসটা দেখবো, যে কোনো টেন্ডারনেস আছে কিনা আর সেটা সাথে দেখবো। সাথে সাথে নিউরোভাস্কুলার হচ্ছে ভাই ওই যে হ্যাঁ নিউরোভাস্কুলার ফাংশন লস আছে কিনা সেটাও দেখবো। ওকে। তারপর মুভ তেমন বেশি করাবো না, যদি থাকে আপনার নরমাল মুভমেন্ট আছে। এরপর এক্সরে করব। এক্সরেতে কি করব? এক্সট্রাতে একটা ওই যে রুল অফ 2 বলেছেন, যে সেটা হচ্ছে যে 2 ভিউ, 2 জয়েন্টস, 2 লিম, 2 ইনজুরি আর হচ্ছে 2 ওকেশন। শেষ। শব্দগুলো মাথায়। আচ্ছা ভাইয়া, টু ইনজুরিটার এক্সপ্লেনেশন কি বলছিলেন ভাইয়া? দুইটা ইনজুরির এক্সপ্লেনেশন বলেন। দুইটা ইনজুরির এক্সপ্লেনেশন মানে পড়ে গেছে, ফল ফ্রম হাইট হয়েছে, ঠিক আছে, বা ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড হয়েছে, এখানে ভাঙছে, এটাও তো সাবসিকুয়েন্ট ইনজুরি হতে পারে, বা এইখানে ভাঙছে সাথে ক্ল্যাভিকল ভাঙছে সেটাও হতে পারে, বা এই বোনস ভাঙছে সাথে হিউমেরাস হয়েছে সেটাও হতে পারে কিনা। মানে আমি একটা জি। ফ্র্যাকচার পেয়েছি খুশি হয়ে যাব না যে হ্যাঁ যাক একটা ফ্র্যাকচার পাওয়া গিয়েছে, ওকে ঠিক আছে এখন ম্যানেজমেন্ট করা শুরু করে দিই। সাবসিকুয়েন্টলি আপনার ওই যে এই জন্যই হিস্ট্রিটা দরকার, মুড অফ ইনজুরি, প্যাটার্ন অফ ইনজুরি, সিভিয়ারিটি অফ ইনজুরি অনুযায়ী আপনি
একটা মানুষ ধরেন 4 তলা বা 5 তলার ছাদ থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে বলছে তার পায়ের গোড়ালিতে ব্যথা। আপনি পায়ের গোড়ালিতে এক্সরে করেছেন, করে দেখেছেন যে ক্যালকেনিয়াম ফ্র্যাকচার আছে, তাহলে কি আপনি তার টিবিয়া, তার ফিমার, তার পেলভিস, তার স্পাইনের এক্সরে করবেন কি করবেন না? করব, অবশ্যই করতে করবেন। হবে তো। যেহেতু 5 তলার ছাদ থেকে ক্যালকিনিয়াসের উপর পড়েছে, বড় ইনজুরি হয়তো এখানে এখন ছোট ইনজুরি, মাইনর ইনজুরি, আনডিসপ্লেস ইনজুরি, যেটার জন্য ট্রিটমেন্ট লাগতো না, কিন্তু আপনি ইনিশিয়ালি নোটিস না করায় ওইটার জন্য এখন ট্রিটমেন্ট লাগছে। সো অলওয়েজ সিভিয়ার ফোর্সের ক্ষেত্রে আমি সেকেন্ড কোন ইনজুরি আছে কিনা সেটা সিস্টেমেটিকলি দেখব। এটার দুইটা দেখার উপায় আছে, একটা হচ্ছে আমি এক্সরে করে দেখতে পারি, তার থেকেও সহজ উপায় হচ্ছে আমি ক্লিনিক্যালি সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা জায়গায় পালপেট যদি করে দেখি ওখানে ব্যথা আছে ব্যথা নেই, তাহলেও কিন্তু আমি সেকেন্ড ইনজুরিটা মিস না করার পসিবিলিটিস থাকে আর কি। তো এই রুল অফ 2টা আমার সবসময়, এটা আমার সেফটি, এটা এই 5টা নিয়ম ফলো করলে পেশেন্ট অ্যাসেসের সময়, তাহলে আমি সাবসিকুয়েন্ট অ্যাসোসিয়েটেড ইনজুরিগুলি মিস করব না আর কি। এনিওয়েজ বাদ দিলাম। এবার আসেন ভাই এখানে, ঠিক আছে, এই জায়গাটায় একটা কোশ্চেন হ্যাঁ, করতে চাচ্ছিলাম প্লিজ প্লিজ প্লিজ। ভাই। এটা হচ্ছে আপনার ওই যে আমরা তো এক্সামিনেশনের সময় জেনারেল এক্সামিনেশন মানে জেনারেল সাইনে আমরা তো পেশেন্টের যেহেতু ট্রমার পেশেন্ট, আমরা তো ওই এটিএলএস গাইডলাইনে ম্যানেজ করব, তাই না? হ্যাঁ, আপনি যেটা বলছো। বলছেন যে হ্যাঁ, এবিসিডি। আচ্ছা ভাই, তাহলে আমরা যে এই লোকাল সাইনটা আমরা আসলে কোন স্টেজে যাই দেখবো ভাই মানে সহজ হিসাব, মানে আমার বোন লিম্ব ফ্র্যাকচারের জন্য পেশেন্ট মরবে না, ব্লিডিং হয়ে মরতে পারে ব্লা 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 ব্লা, কিন্তু লিম্ব ফ্র্যাকচারে পেশেন্ট মানে স্পেশালি ওপেন বা ক্লোজ ফ্র্যাকচার থাকলে ইমিডিয়েট লাইফ থ্রেটনিং কন্ডিশন না। এটিএলএস এর আপনি যদি দেখেন, এটিএলএস এর তো দুইটা স্টেপ, প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে, তাই না? প্রাইমারি সার্ভের সময়, প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশনের সময় আমার প্রাইমারি সার্ভে এন্ড একটা আছে প্রাইমারি সার্ভে সার্ভিসিটেশন, সেকেন্ড সার্ভে তারপর ডেফিনিটিভ পেয়েছি। এক্স্যাক্টলি। তো প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশনের সময় আমার মূল হচ্ছে কার্ডিওভাস্কুলার, কার্ডিও রেসপিরেটরি সাপোর্ট শেষ, ঠিক আছে? সেকেন্ডারি সার্ভেতে আমার মূল টার্গেট কিন্তু ম্যানেজমেন্ট না, সেকেন্ডারি সার্ভেতে আমার মূল টার্গেট হচ্ছে আমার হেড টু টো পর্যন্ত এক্সামিনেশন করে আইডেন্টিফাইং অ্যাসোসিয়েটেড ইনজুরি, ঠিক আছে? এখন সেকেন্ডারি সার্ভে করার সময় আপনি এই সবগুলো জিনিস ফোকাস করে অ্যাসেসমেন্ট করবেন, কিন্তু ডেফিনিটিভ কেয়ারে যখন যাবে তখন আপনি ডেফিনিটিভ ম্যানেজমেন্ট দিবেন। আমরা যখন প্রশ্নটা করেই ফেললেন, দেখা যায় যে ভাই মাঝে মাঝে যে এই টাইপের একটা কোশ্চেন লিখতে দেয়, তখন এই যে স্পেসিফিক ইনজুরিটা কোন অংশটাতে লিখবো, দিস ইজ ইওর অ্যালগরিদম, দিস ইজ ইওর অ্যালগরিদম। রোগী এসেছে, ইররেসপেক্টিভ অফ সিভিয়ারিটি অফ ইনজুরি আপনি প্রাইমারি সার্ভে করবেন, কারণ সুস্থ রোগীতে প্রাইমারি সার্ভে করতে 10 সেকেন্ড, আপনি রোগীর দিকে তাকাইলেই ও প্রাইমারি সার্ভে শেষ, ঠিক আছে? কিন্তু প্রাইমারি সার্ভে আমি সব রোগীকে করব। প্রাইমারি সার্ভে করে যদি কোনো সমস্যা পাই সাথে সাথে আমি রিসাসিটেশন করব, করে রিইভালুয়েশন করব, কারণ এইগুলি এই যে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ঠিক আছে, এগুলিতে রোগী আপনাকে মুহূর্তের মধ্যে মারা যাবে। তারপরে রিইভালুয়েশন করব আরো রিসাসিটেশন লাগে কিনা, রিইভালুয়েশন করব আরো রিসাসিটেশন লাগে কিনা, লাগছে না মানে মোটামুটি পেশেন্ট স্টেবল, তখন আমি যাব সেকেন্ডারি সার্ভের দিকে ফোকাস করব। এই সময় অ্যাডজাংস টু প্রাইমারি সার্ভেও আছে, ঠিক আছে? অ্যাডজাংস টু প্রাইমারি সার্ভের মধ্যে কিন্তু আপনার ইসিজি, পালস অক্সিমেট্রি, গ্লুকোজ, ব্লাড, ওগুলো তো অ্যাডজাংস তো আছে, এক্সট্রা আছে ব্লাড ফর এভিজি, ব্লাড গ্রুপিং, তিনটা চেস্ট এক্সরে, পেলভিস এক্সরে, সার্ভাইকাল স্পাইন এক্সরে, এগুলো আছে, ওগুলোতে আমরা এটিএলএস পড়ার সময় যাব, ঠিক আছে? গেল। তো মূলদা কথা প্রাইমারি সার্ভে কিন্তু বেশ মানে এই আমার এবিসি এর ভালো একটা ইভালুয়েশন করে। এরপরে আপনি যখন সেকেন্ডারি সার্ভে করবেন, হেড টু টো ক্লিনিক্যালি এবং প্রয়োজনে রেডিওলজিক্যালি এক্সামিনেশন করবেন এবং সেগুলোর অ্যাডজাংস আছে। আচ্ছা, এই সময়ই আপনি আপনার এই যে বোনের ফার্দার অ্যাসেসমেন্ট করে ফেলেন। এই লোকাল সাইনগুলো পড়ছি, এটা তাহলে আমার এই সেকেন্ডারি সার্ভেতে চলে আসবে, সেকেন্ডারি সার্ভেতে চলে আসছে। এখন সেকেন্ডারি সার্ভে কিন্তু সিঙ্গেল ওয়ে পাথওয়ে না, দেখেন সেকেন্ডারি সার্ভে থেকে কখনো কখনো কোনো রোগী পরে খারাপ হয়ে গেছে, সেটাকে আবার এই প্রাইমারি সার্ভে দ্যাট ইজ অলসো। কিন্তু আমার সেকেন্ডারি সার্ভে হচ্ছে নোটিফাই করে ফেলা, আইডেন্টিফাই করে ফেলা যে কি কি সমস্যা আছে, এইখানে এই ফিমার ভাঙছে, ডান দিকের ফিমারটা ভাঙছে, বাম দিকের প্যাটেলাটা ভাঙছে, ডান হাতের আঙ্গুলের একটা মেটাটার্সাল বোন ভাঙছে, এগুলি সেকেন্ডারি সার্ভেতে করছি, ঠিক আছে? সাথে মাথার এইদিকে ব্রুইজিং আছে, এইদিকে একটু আমার হেমাটোমা হয়ে আছে, সব সেকেন্ডারি সার্ভের মধ্যে হেড টু টো এক্সামিনেশন করে ফেলছি, শুধু এক্সামিনেশন, আইডেন্টিফিকেশন। তারপর যখন আমার প্রাইমারি সার্ভের গ্রুপ শেষ, পেশেন্ট ইজ স্টেবল এনাফ, then we transfer the patient for definitive care. So this is the algorithm for all trauma patients.
ঠিক আছে? ওই মানে এই অ্যালগরিদমটা না পড়ে শুধু প্রাইমারি সার্ভে, রিসাসিটেশন, সেকেন্ডারি সার্ভে ওই সিকোয়েন্সটা না পড়লে না তখন এই রিলেশনটা বোঝা যায় না। এই রিলেশনটা খুব ঠান্ডাভাবে মাথায় ফলো করতে হয়। খুব ইজি, বেশিরভাগ পেশেন্টই ফলো করা হয়, কিন্তু সাধারণত দেখা যায় যে আমরা মানে ইমার্জেন্সি বা ক্যাজুয়ালিটিতে যারা কাজ করছেন, ঠিক আছে, একবার রিসাসিটেশন রুম থেকে সেকেন্ডারি সার্ভের দিকে পাঠিয়ে দিলে সেটা যে আবার ফার্দার রিসাসিটেশনের দরকার হতে পারে, ঠিক আছে, সেইটা খেয়াল থাকে না আর কি। পেশেন্ট স্টেবল একবার ঘোষণা দিয়ে দিলে আর এই ফোকাসটা থাকে না আর কি। তো এটা একটা ভাই এটা খুবই সুন্দর চার্ট ভাই, এটা খুবই সুন্দর চার্ট। ওকে, এগুলো সবই অ্যাপলি সাহেবের অবদান, বুঝছেন? এই চার্টটা খুবই সুন্দর চার্ট। আচ্ছা, এনিওয়েজ, তো আমরা আমাদের টপিকসে ফিরে যাই। জি ভাই। কই ছিলাম আমরা? এদিকে ভাই। এখন এগুলি আমার যে রুল অফ শেষ করছিলাম। রুল অফ টু শেষ করলাম। এখন আমরা এখানে চলে আসবো। এখানে আমরা নতুন অল্প কয়েকটা টার্ম শিখবো, তাহলে আমাদের এই চ্যাপ্টারের বেসিক পড়া শেষ, ঠিক আছে? ট্রিটমেন্ট অফ ক্লোজ ফ্র্যাকচার। এখন আপনি ফ্র্যাকচার হিলিং পারেন, ঠিক আছে, তার মানে আপনি কিন্তু ট্রিটমেন্ট অফ ক্লোজ ফ্র্যাকচার পারেন। ট্রিটমেন্ট অফ ওপেন ফ্র্যাকচার একটু কিছু জিনিস শিখতে হবে, ট্রিটমেন্ট অফ ক্লোজ ফ্র্যাকচার পারেন। একটা ফ্র্যাকচার, যে কোনো একটা ফ্র্যাকচার, না এই ফ্র্যাকচার দিলে হবে না, একটা সুন্দর দাঁড়ান। বেলি লাভে 4টা আর আছে, ওই আর 4টা এই অ্যাপলির বই থেকে খুব সুন্দর। 4টা আর বলেছে ট্রিটমেন্ট অফ ক্লোজ ফ্র্যাকচারের মধ্যে: রিকগনিশন, রিডাকশন, রিটেনশন, আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। ঠিক আছে? জি ভাই। এটা একটা ক্লোজ ফ্র্যাকচার শাফট অফ হিউমেরাস, শেষ। এখন আপনি এখানে 4টা প্রিন্সিপাল ফলো করেন। প্রথমে এটাকে রিকগনাইজ করেন। রিকগনাইজ মানে ডায়াগনোসিস অফ ফ্র্যাকচার, ঠিক আছে? কিভাবে ডায়াগনোসিস করবেন? প্রথমে রোগী আসবে, আসার পরে আপনি কি করবেন? এটা হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন আর হিস্ট্রিতে কি কি নেবেন? হিস্ট্রিতে কি কি নেবেন? হিস্ট্রিতে হচ্ছে ভাই, এটা হচ্ছে প্রথমেই জানতে চাবো যে এটা হচ্ছে আপনার হাই ভেলোসিটি না লো ভেলোসিটি, 1, তারপর হচ্ছে টাইমিং কখন হয়েছে, 2, তারপরে আর কোথায় কোথায় আপনার পেইন বা ব্যথা আছে ওই জিনিসগুলো 3, জানবো, ঠিক আছে? এরপরে হচ্ছে সিস্টেমিক কোনো কন্ডিশন আছে কিনা, লোকাল কোনো ইমপেয়ারমেন্ট হ্যাঁ। আছে কিনা, স্ট্রেস ফ্র্যাকচার বা স্ট্রেস ফ্র্যাকচার তো না, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, রোগীর ক্যান্সার আছে কিনা, টিউমার আছে কিনা, টিউমারের জন্য কেমোথেরাপি নিয়েছে কিনা, সিস্টেমিক মেটাবলিক কোনো বোন ডিজিজ আছে কিনা, আমি জানলাম, ব্লা ব্লা ব্লা, গদ্য কথা, শেষ। আমি হিস্ট্রি নিলাম, তারপরে অ্যাসেসমেন্ট করব। অ্যাসেসমেন্টের মধ্যে প্রথমে জেনারেল অ্যাসেসমেন্ট, বিসিডি করব, তারপর লোকাল অ্যাসেসমেন্টে কি কি করবেন? লোকাল। ভাইয়া একটু পাভেলকে কষ্ট করে অ্যাড করবেন। সরি, লুক, ফিল, মুভ। হ্যাঁ, লুকে কি করবেন? ধরেন এই পেশেন্টে প্রথমে আপনি ইয়া পাইছেন, ধরেন আপনি এই পেশেন্টটার ট্রমা, ধরেন ছাদ থেকে পড়ে গেছিল, ঠিক আছে? তখন আপনি জেনারেল অ্যাসেসমেন্ট, লুকে কি করবেন? লুকে কি করবেন? সোয়েলিং আর ডিফর্মিটি দেখবো। দেখলেন, তারপর আর কি দেখবেন? স্কিনটা ওপেন না ক্লোজ দেখলেন, শেষ। তারপর ফিল কি করবেন? ফিলে হচ্ছে টেন্ডারনেস, ডিপ ক্যালকুলেশন এগুলো করতে। তারপরে মুভ করছেন, যে হ্যাঁ একটু নড়াচড়াও করে, শেষ। পেশেন্ট চিৎকার, নরমাল কোনো মোবিলিটি আছে নাকি এটা দেখব। পাইছেন, ভেরি গুড, শেষ। আপনার এইটা লুক, ফিল, মুভ হয়ে গেছে। তারপর কি করবেন? এক্সরে করবেন। এরপরে ভাই একটা এক্সরে করবেন। এক্সরে করার সময় আমার ওই যে রুল অফ 2 মনে রাখবো, 2 ভিউ, 2 জয়েন্ট, 2 লিম্ব। আচ্ছা, আমরা রুল অফ 2 সহ এক্সরে দেখাই। রুল অফ 2 সহ এক্সরে কোথায় আছে? এই রুল অফ 2 সহ ধরে নেন আপাতত এক্সরে, হ্যাঁ? তো এই আছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য এক্সরে, হলো হিউমেরাসের। ওকে, 2 ভিউ, 2 লিম্ব সহ আপনি এক্সরে করছেন। আচ্ছা ভাই, এখানে 2 লিম্ব বলতে কি আরেকটা যেটা ভালো হাত সেটা 2 লিম্ব প্রযোজ্য শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে, যেখানে ফাইশিয়াল লাইনের সাথে কনফিউশন হয়ে যায় যে whether it is facial line, whether it is fracture, তখন আমি হেলদি লিম্ব নেই। নরমাল পেশেন্টের ক্ষেত্রে না, বাচ্চাদের ক্ষেত্রে ফাইসিসটা কনফিউজ করে দেখে 2 লিম্বের ইস্যুটা আসে।
প্রত্যেকটা স্পেকট্রামে আছে আলাদা। এনিওয়েজ রুল অফ 2 মেনে আপনি মানে মোট কথা ইমেজিং করছেন, এক্সরে করে ফ্র্যাকচার ডায়াগনোসিস করছেন, ঠিক আছে? আপনার তো রিকগনিশন অফ ফ্র্যাকচার হয়ে গেল নাকি না? এই প্রোটোকল করে তো আপনি রিকগনিশন অফ ফ্র্যাকচার করে ফেলছেন। যে কোনো ফ্র্যাকচার দিস ইজ জি রিকগনিশন। ভাইয়া। শেষ ফ্র্যাকচার রিকগনিশন মানে এই কমপ্লিট ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট এন্ড ডায়াগনোসিস অফ ফ্র্যাকচার। হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন, ইমেজিং। প্রয়োজনে আমার এক্সরেতে আসে নাই, আমি এমআরআই করছি, ঠিক আছে? আমি বোন স্ক্যান করছি, আমি ফ্র্যাকচার ডায়াগনোসিস করছি, আমি রিকগনিশন পাইছি, ঠিক আছে? ভেরি গুড। এইবার আসেন রিডাকশন। এখন আপনি জানেন এখানে ফ্র্যাকচার হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনার টার্গেট কি? বোনটাকে হিল করানো। রিডিউস করে আগের জায়গাটায় নিয়ে হিল আসা, করানো, বোনটাকে হিল করানো, ঠিক করানো। অ্যানাটমিক্যাল পজিশনে বোনটাকে হিল করানো, এটাই তো আপনার টার্গেট, ঠিক আছে? হুম হুম হুম। এখন অ্যাকসেপ্টেবল অ্যানাটমিক্যাল পজিশনে বোনটাকে হিল করানোর জন্য কি করতে হবে? বোনটা যাচ্ছেন। এটা এই আপনার আচ্ছা জাস্ট একটু বলুন আপনাদের কি ধারণা এই বোনটা দিস ইজ দা হিউমারাস, এটা দেখেন সবচেয়ে ভালো। ইফ দিস ইজ দা হিউমারাস, ঠিক আছে? আপনাদের কি মনে হচ্ছে এটা ওই যে আমার চারটা যে শব্দ ছিল, একটু কারো মোবাইল বাজছে, হ্যাঁ থ্যাংক ইউ, সরি, হ্যাঁ থ্যাংক ইউ। আমাদের যে চারটা শব্দ ছিল, একটু কেউ একজন এই ডিজিটাল ফ্র্যাগমেন্টটাকে ওই চারটা শব্দ দিয়ে ডেসক্রাইব করেন আগে, ঠিক আছে? ডেসক্রাইব করেন। শিফটের ক্ষেত্রে হচ্ছে এটা এটা এপি ভিউ, anterior shift। আচ্ছা হ্যাঁ, anterior shift This হয়েছে। is the fracture of humerus shaft. বাবা Distal segment is shifted to the laterally or right side, laterally laterally, laterally and laterally. posteriorly or anteriorly? There is angulation and No, shifted দুইটা aspect, laterally or medially? Anterolateral shifting, anterolateral shifting। Posterolateral, anterolateral shift. posterolateral, ও posterolateral shifting, posterolateral হ্যাঁ, posterior কেন? এটা তো anterior মনে হয়, সামনের দিকে গেছে না? এটা anterior aspect, এটা posterior aspect। এই যে অলিক্রন ও ফ্র্যাকচার, আচ্ছা এটা posterior aspect। আচ্ছা আচ্ছা posterolateral আচ্ছা। shifting আছে এক, তারপরে tilted, কারণ হচ্ছে এটা হচ্ছে একটু অ্যাঙ্গুলেশন হয়ে আছে। এই যে আমরা দেখছি অ্যাঙ্গুলেশন আছে, আছে ভেরি গুড। তারপরে তারপর এটা হচ্ছে ঘুরে গেছে, এটাকে জানি কি বলে, টুইস্টিং, টুইস্টিং বা টুইস্টেড। কম বেশি, হ্যাঁ। ঠিক আছে? এই যে আমরা এই ছবিটা দেখলেই দেখতে পাচ্ছি যে এটার মাথা সরাসরি বসছে না, কিছু রোটেশন কিন্তু আছে, হ্যাঁ। দেখতে পাচ্ছেন? আর লেন্থ হচ্ছে ভাইয়া কমে লেন্থ কি এখানে কমে গেছে না বেড়ে গেছে? বেড়ে গেছে। বেড়ে গেছে। তো এই যখন এক্সরে আপনি রিড করে ফেললেন তখন আপনি কমপ্লিট রিকগনিশন করে ফেললেন, ফ্র্যাকচার ডিফর্মিটি সহ রিকগনিশন করে ফেলছেন। এখন আপনাকে করতে হবে রিডাকশন। রিডাকশন আপনি করতে পারেন ওপেন করে করতে পারেন, ক্লোজ করে করতে পারেন। আচ্ছা ধরেন তো এই এক্সরেটা যদি আসে, আপনাকে যদি রিডাকশন করতে হয় তাহলে আপনি কি করবেন? আপনি এখানে একটা হাত দিবেন, এখানে একটা হাত দিবেন, এখানে ধরে টানবেন, টানটানি করে আপনার টার্গেট তো শিফটিংটাকে কারেক্ট করা, টিল্টিংটাকে কারেক্ট করা, টুইস্টিংটাকে কারেক্ট করা, অ্যাঙ্গুলেশনটাকে কারেক্ট করা, লেংথটাকে কারেক্ট করা। এই চারটা ডিফর্মিটি কারেক্ট করতে পারলেই তো আপনি আপনার অ্যাকসেপ্টেবল পজিশনে নিয়ে আসতে পারলেন নাকি না ভাই? এটা তো শেষ। তো এখন আপনার অনুমান করেন তো আপনি যদি এই বোনসটাকে আপনি রিডাকশন করতে যাচ্ছেন, ঠিক আছে? আপনি কি করবেন? টান দিবেন না ধাক্কা দিবেন ডিস্টাল ফ্র্যাগমেন্টটাকে? যে কোনো লিম্বের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্টাল ফ্র্যাগমেন্টের উপর আমার কন্ট্রোল আছে, প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের উপর কন্ট্রোল রাখাটা একটু কঠিন। তো ডিস্টাল ফ্র্যাগমেন্টে আপনি এদিকে একটা হাত দিলেন, এদিকে একটা হাত দিলেন, পেশেন্ট বললেন একদম দাঁত মুখ শক্ত করে চোখ বন্ধ করে বসে থাকেন, একদম শব্দ করবেন না। আমরা তো লোকালের সাথে ভোকালও দিই, অথবা আমরা বইপত্রে পেশেন্টের আন্ডার সিডেশন, আন্ডার অ্যানেস্থেসিয়া আপনি এটাকে রিডাকশন করছেন, ঠিক আছে? রিডাকশন করার সময় কি আপনি টান দিবেন নাকি প্রেসার দিবেন? টান দিব ভাই, টান দিব। টান দিবেন, কারণ আমার একটু লেন্থ গেইন করতে হবে। আচ্ছা তারপরে আমি কি করব? এটা কি ধরেন একটু টান দিলেন, এই মাথাটা এই পর্যন্ত আসছে, আপনি এটা তো হাতের মাপে, ঠিক আছে? আপনার তো ফ্লুরোস্কোপিক গাইডেন্স নাই, আচ্ছা ঠিক আছে, হাতের মাপে টান দিলেন, টান দিয়ে বা ধরেন আপনি সিআর্ম দিয়ে দেখে দেখেই আপনি টান দিচ্ছেন, রিডাকশন করছেন, এটা টান দিয়েছেন, টান দেওয়ার পরে আপনি কি করবেন বলেন তো? এই দিক থেকে একটু ধাক্কা, এই দিক থেকে একটু ধাক্কা দিবেন, তাহলে এটা এই যে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট আছে সেটা আমি আমার পোস্টেরোল্যাটারাল ডিসপ্লেসমেন্ট আছে, তো আমি এইখানে হাত দিয়ে জিনিসটাকে এই ডিস্টাল ফ্র্যাগমেন্টের মাথাটাকে অ্যান্টেরো মিডিয়ালি ধাক্কা দিব, অ্যান্টেরিয়রলি এবং মিডিয়ালি নেওয়ার চেষ্টা করব নাকি না ভাই? আমি ডিস্টাল ফ্র্যাগমেন্টটাকে টান দিব, অ্যান্টেরো মিডিয়ালি নিতে চেষ্টা করব,
নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু পোস্টেরোল্যাটারালি ডিসপ্লেসমেন্ট, সো আমরা অ্যান্টেরোমিডিয়ালি নিব। মিডিয়ালি নিব। এটা তো আমি এক্সরে দেখে বুঝতে পারবো যে আমাকে ডিসটাল ফ্র্যাগমেন্টটাকে কোন দিকটা আমার টার্গেট, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমি রোটেশন যদি থাকে, রোটেশন কারেকশনের জন্য নাম্বার অফ ওয়েজ আছে, কিন্তু মূল কথা আমি রোটেশনটা হাতটা মানে আপনার হাত যদি একদম গ্রসলি রোটেটেড হয়ে থাকে, ঠিক আছে, আপনি সেই রোটেশনটা উপর নিচে রোটেশন দেখেও ধরেন রোটেশন মিলালেন, বা এক্সরে আছে এক্সরে দেখে আপনি ফ্লোরোস্কোপি দেখে রোটেশনটাও মিলালেন, শেষ। এই যে অ্যাঙ্গুলেশন আছে, হ্যাঁ, এটা তো ব্লাইন্ড প্রসিডিউর, পুরো একদম ব্লাইন্ড, মানে পরের কথা বলছি, ব্লাইন্ড প্রসিডিউর না, কোনটাই ব্লাইন্ড প্রসিডিউর না, ও, কিন্তু মানে মূল ওয়ে অফ থিংকিংটা এই এক্সরেটা দেখে কিভাবে কারেক্ট করতে হবে সেটা আমাকে একটা ক্লিয়ার গাইডেন্স কি আমরা পাই নাকি পাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, পাই হ্যাঁ, এক্সট্রা পাবো। থেকে। রিডাকশন জিনিসটা কিন্তু এটাই ভাই, যে এই যে ডিসপ্লেসমেন্টটা আছে, এই যে চারটা কম্পোনেন্ট, শিফটিং, টিল্টিং, টুইস্টিং এন্ড লেংথ, এই চারটা কম্পোনেন্টকে আগের অ্যানাটমিক্যাল অবস্থায়, একসেপ্টেবল অ্যানাটমিক্যাল অবস্থায় নিয়ে আসাটাই হচ্ছে রিডাকশন, তাই তো ভাই, নাকি না? জি ভাইয়া। জি ভাইয়া। জি এখন এইটার ক্ষেত্রে তো আপনি এরকম ভাইয়া, আমি না এখানে একটু হচ্ছে মানে বুঝতেছি না যে হচ্ছে এখানে লেনটা কমে গেল কিভাবে, মানে বেড়ে গেল কিভাবে, কিন্তু কমার কথা লেন। লেংথ কমে গেছে, আমি জন্য লেংথ বাড়াবো, আমি টেনে লেংথ বাড়াবো, হ্যাঁ হ্যাঁ, লেংথ বাড়াতে চাই, লেংথ কমে গেছে, তো লেংথ মানে লেংথের ইস্যু, লেংথ মে ডিক্রিজ, লেংথ মে ইনক্রিজ। আচ্ছা, কারণ এই ফ্র্যাকচারটাতে তো আপনি আশা করছেন যে টানাটানি করে, মানে যদি আপনার হাতে থাকে, পেশেন্ট অ্যানাস্টেসিস থাকে, আপনি এটাকে টানটানি করে রিডাকশন করতে পারবেন কি পারবেন না, আপনার কি কনফিডেন্স আছে যে মোটামুটি টান দিয়ে, স্পেশালি যদি আমি আপনাকে ওই যে সি আর্ম গাইড দেই, প্রচুর সি আর্ম হ্যাঁ, তাহলে সম্ভব, টানটানি করে সিয়াম জি থাকলে আগের জায়গায় আনতে পারবেন আশা করা যায়, নাকি না? ইনশাআল্লাহ। জি ভাইয়া। হ্যাঁ, এরপর ওটা মেইনটেইন করা ওটা আলাদা ইস্যু, কিন্তু রিডাকশনটা আপনি করতে পারবেন। আচ্ছা, কিন্তু কখনো কখনো আইল শো ইউ দিস ওয়ান, কোনটা আপনাদের কি মনে হয় টানাটানি করে আপনারা এই ফ্র্যাকচারটাকে রিডাকশন করতে পারবেন? ভাইয়া কোন ফ্র্যাকচারটা এটাকে টানাটানি করে রিডাকশন করতে পারবেন? আসে নাই এখন? এটা না ভাই, এটা সম্ভব না। যে আমি এদিক থেকে টান দিলাম, এদিক থেকে ধাক্কা দিলাম, আচ্ছা এটা তো মোটামুটি তবুও গ্রস ডিসপ্লেসমেন্ট, আপনার কি মনে হয় টানাটানি করে এই ফ্র্যাকচারটাকে রিডাকশন করতে পারবেন? না, এটা এটা টানাটানি করে সম্ভব না। সম্ভব না। না না না, এটা পারবো না ভাই। বা আপনার মানে কম্পাউন্ড ফ্র্যাকচার হয়ে গেলে তখন ঝামেলা। কম্পাউন্ড হলে তো, কম্পাউন্ড মানে কি, কম্পাউন্ড ফ্র্যাকচার মানে কি আগে বলেন? কম্পাউন্ড হচ্ছে ওই যে দুই তিনটা বোনস মিলে যদি হয়। না না, ওটা তো কমিউনিটেড। কমিউনিটেড ফ্র্যাকচার। কমিউনিটি তো ভাইয়া দুইটার বেশি ফ্র্যাগমেন্ট হইলে তারপর কমিউনিটি। আর কম্পাউন্ড হচ্ছে বোনস ইনভলভ যদি থাকে। ওপেন ফ্র্যাকচার। কম্পাউন্ড ফ্র্যাকচার বলি। ওপেনটা। আচ্ছা। আপনারা কি এই ফ্র্যাকচারটাকে রিডাকশন করতে পারবেন টানটানি করে? ঠিক আছে, না না ভাই, ভাইয়া, সম্ভব না। এটা তো পুরো ফ্র্যাগমেন্ট হয়ে গেছে দুই দেয়ার তিনটা। আর ফ্র্যাকচার যাদের ক্ষেত্রে ক্লোজ করে রিডাকশন করা সম্ভব, এন্ড দেয়ার আর ফ্র্যাকচার যাদের ক্ষেত্রে রিডাকশন যদি আমি করতে চাই, আমাকে ওপেন করে ফ্র্যাগমেন্ট গুলো তুলে জায়গায় আনতে হবে। যদি আমরা আনি না, আদার অপশনস আছে ব্লা 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 ব্লা, যে ক্লোজ করতে হবে এবং ওপেন করতে হবে ভার্সেস ক্লোজ করতে হবে। এটা তো বোঝা যাচ্ছে ভাই যে কিছু ফ্র্যাকচার ক্লোজ রিডাকশন সম্ভব, কিছু ফ্র্যাকচার ক্লোজ রিডাকশন সম্ভব না। কোন দিকে ক্লোজ রিডাকশন, কোন দিকে ওপেন রিডাকশন, সেটার একটা বিশাল বড় ক্রাইটেরিয়া আছে, আমরা ওদিকে যাব না। কিন্তু দুইটা টার্ম, যে ক্লোজ রিডাকশন, ওপেন রিডাকশন, একটু শুধু শব্দটার অর্থ আর একটু ভালো করে বুঝিয়ে রাখি। ক্লোজ রিডাকশন এবং ওপেন রিডাকশন টার্মটা আসলে আমরা ইউজ করি, এখানেও আবার বোন হিলিং এর ব্যাপার চলে আসে। বোন হিলিং এর মধ্যে প্রথম স্টেপ ছিল কি মনে আছে? হেমাটোমা ফর্মেশন, তাই না? হেমাটোমা ফর্মেশন, জি তারপরে হচ্ছে জি ইনফ্লামেশন, সফট কালার ফর্মেশন, হার্ড কালার ইনফ্লামেশন, যদি না হয়, হেমাটোমা ফর্মেশন যদি না হয়, ঠিক আছে, ফ্র্যাকচার হেমাটোমাটা যদি না হয়, তাহলে কি বোন হিলিং হবে নাকি হবে না? ফ্র্যাকচার হেমাটোমা না হলে কেমনে বোন হিলিং হবে? হেমাটোমা অর্গানাইজ হতে পারছে না, ঠিক আছে, হেমাটোমা হইলো না, ইনফ্লামেশন হইলো না, ওই জায়গায় লোকালাইজ ইনফ্লামেশন হইলো না, বোন হিলিং কি ওখানে হবে ভাই? হবে না। না, হবে না। আমরা সেই সিনারিও ইভেন্চুয়ালি পরে দিব। তো এখন তো যদি ভাইয়া
ক্লোজ কন্টাক্টে থাকে সেক্ষেত্রে প্রাইমারি হিলিং হতে পারে, বাট এমনি unlikely। আদারওয়াইজ হেমাটোমা ফর্মেশন না হলে বোন হিলিং হবে না, এটা সহজ হিসাব। আচ্ছা ভাই, ধরেন হেমাটোমা যদি কোনো কারণে ইনফেক্টেড হয় তাহলে কি বোন হিলিং হবে নাকি হবে না? হবে না। কনফিউশন এটা কি কোনো কারণে ফ্র্যাকচার হেমাটোমাটা ইজ ইনফেক্টেড, বোন হিলিং হওয়ার কোনো সুযোগ আছে? না না, হবে না। ধরেন আমার এই ধরনের একটা ফ্র্যাকচার, আগে ফ্র্যাকচার দেখাচ্ছিলাম, ধরেন আমার ফ্র্যাকচারটা ছিল এরকম, এখন এই ধরনের একটা ফ্র্যাকচার ছিল, আমার এই ধরনের একটা ফ্র্যাকচার ছিল, হিউমেরাসের ফ্র্যাকচার ছিল, ঠিক আছে, বা এই ধরনের একটা ফ্র্যাকচার ছিল, ঠিক আছে, হেমাটোমা ফর্মেশন হয়ে আছে, একদম টেন্স হয়ে আছে, তারপর আপনার কাছে গেছে, গিয়ে বলছে এই জায়গাটা অনেক ফুলে আছে, আপনি বলতেছেন যে হ্যাঁ এখানে অনেক ময়লা রক্ত জমে আছে, তারপর আপনি আবার আগে কথাটা বলে নেন যে যদি স্কিন ইনট্যাক্ট থাকে, হেমাটোমাটা কি ইনফেক্টেড হওয়ার কোনো সুযোগ আছে নাকি নাই? স্কিন ইনট্যাক্ট থাকে না, স্কিন ইনট্যাক্ট তো হেমাটোমা ইনফেকশন হবে। স্টেরাইল এনভায়রনমেন্ট স্টিল নাও, ঠিক আছে, তো আপনি যদি সেখানে একটা নিডল দিয়ে একটু ব্লাড অ্যাসপাইরেট করে দেন, এটা কি স্টেরাইল এনভায়রনমেন্ট থাকলো নাকি থাকলো না? থাকবে না। বুঝতে পারছেন আমি কথাটা? তো মানে অল্প কিছু রেয়ার ইন্ডিকেশন আছে টেম্পোনেট এফেক্ট, কিন্তু ওইটা বাদ দিয়ে কখনোই ফ্র্যাকচার হয়ে গেছে ওই হেমাটোমাটার মধ্যে আমরা হাত দিতে চাই না। প্রাইমারিলি হেমাটোমাটা ক্লোজ রিডাকশন ইজ অলওয়েজ প্রেফারেবল টু আস। ক্লোজ রিডাকশন করে যদি আমি ওটাকে জায়গায় রাখতে পারি, দ্যাট ইজ দ্য মোস্ট প্রেফারেবল অপশন, ঠিক আছে, কারণ বোন হিলিংটা সেক্ষেত্রে ভালো হয়। কিন্তু কখনো কখনো আচ্ছা, আমি একটা কথা শুনতে পাচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দীপ ভাইয়া একটা কথা শুনুন। ইংলিশে কথা বলতেছে কি জানো? কিন্তু আমি ইয়াও পাচ্ছি না, কার থেকে কথা হচ্ছে সেটাও পাচ্ছি না। এনিওয়েজ বাদ দিলাম, কোথায় জেনেছিলাম এখন। তো মুদ্রা কথা, আমি মানে যখনই আমি ক্লোজ রিডাকশন থেকে ওপেন রিডাকশনে গেলাম, আমি হেমাটোমাটাকে ডিসরাপ্ট করে দিলাম এবং হেমাটোমাটার ইনফেকশনের দিকে একটা রিস্ক থাকলো। তো প্রাইমারিলি যেই বোনে ক্লোজ রিডাকশন করে ট্রিটমেন্ট হওয়া সম্ভব, সেই বোনে ভাই আমি ওপেন রিডাকশন করব না, প্রথম কথা। কিন্তু দেয়ার আর কন্ডিশনস যখন আমি ক্লোজ করে রিডাকশন করতে পারবো না। এই ছবিগুলোর দিকে তাকান, এগুলিতে পরে যাব, ঠিক আছে, কিন্তু দেয়ার আর কন্ডিশনস যখন আমি ক্লোজ রিডাকশন করতে পারবো না, আমাকে ওপেন রিডাকশন করতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে উই ডু দ্য ওপেন রিডাকশন উইথ কম্প্রোমাইজিং দ্য বোন হিলিং। আমি আচ্ছা হিলিং একটু সময় লাগবে, বেশি লাগবে, আচ্ছা আমি মানলাম এটা ঠিক হইতে 3 মাস লাগবে, 4 মাস লাগবে, 5 মাস লাগবে, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি যেহেতু রিডাকশন বেশি খারাপ, এটা আমি ক্লোজ টানটানি করে কিছু করতে পারবো না, আমি মেনে নিয়ে এটাকে হচ্ছে ইয়া করছি, কি বলে, এটাকে হচ্ছে আমি ওপেন করে রিডাকশন করছি। এরকম কখনো কন্ডিশন থাকতে পারে। এটা কি বোঝা গেল ভাই? জি ভাইয়া। মোদ্দা কথা এতগুলো শব্দ বুঝালাম, এতগুলো শব্দ আমরা আলোচনা করলাম দুইটা শব্দ বোঝার জন্য, যে রিকগনিশন তো আমরা পারি, রিডাকশন